শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ। মা নির্দেশ দেননি, কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, বলছেন জয়। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জানাবো শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে নাহিদ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর আলী খান বলেন, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন না দেশে ফিরবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শিগগিরই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন। মা নির্দেশ দেননি, কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, বলছেন জয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখেই গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনে নিষ্ঠুর বল প্রয়োগ এবং দমন পীড়নের পর তার রূপ নেয় সরকার পতনের দাবিতে। কিন্তু শেখ হাসিনা বিক্ষোভকারীদের দমন করার এই নির্দেশ দেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সকে জয় বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি। আমার মা কোনো ভুল করেননি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন, আর এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, বিক্ষোভ দমনে নির্বিচার গুলি চালায় পুলিশ। প্রায় মাসব্যাপী আন্দোলনে ৩ শতাধিকেরও বেশি ছাত্র জনতা নিহত হয়। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে সহিংসতার শিকার হয় পুলিশও। কিছু অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কিছু পুলিশ এবং কিন্তু অতিরিক্ত বল প্রয়োগের পেছনে কিছু পুলিশ কর্মকর্তাকে দায়ী করছেন জয়। জয় আরও বলেন, সরকার অনেক বড় কার্যক্রম, যারা দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে কোনো নির্দেশ দেননি। পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন। আমাদের সরকার এবং আমি এসব আলোচনার অংশ হয়েছিলাম। আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত হামলা না চালাতে, সহিংসতা বন্ধ করতে বলা দরকার। আমরা শিক্ষার্থীদের ওপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছি। আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম। সরকার পতন হলেও বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য অংশ বলে মনে করেন জয়। দলের হাল ধরতে প্রয়োজনে দেশে আসতে প্রস্তুতও বলে জানান তিনি। পরিস্থিতি যাই হোক, আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর এই পুত্র। বিগত ১.৫ দশক ধরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন জয়। তার ভাষায়, আমি কখনো অবৈধ কিছু করিনি, সুতরাং কে কিভাবে আমাকে বাধা দেবে? রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না, কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না। আমাদের সহায়তা ছাড়া, আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবে না। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে ফেসবুক লাইভে আসিফ নজরুল এই তথ্য জানান। এর আগে আজ দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এদিকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের 5 বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। তবে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, রয়টার্সকে নাহিদ। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য। শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই সবের বিচার চাইব, এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন তাহলে আমরা সেই ব্যাপারে কাজ করব। নাহিদ বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই, তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান। আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক। উল্লেখ্য, ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত? এতকাল যে কাজ করা হয়নি হঠাৎ কেন তাই করলো ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার? বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফ এর নেতৃত্বে কমিটি গড়া হলো? গত 10 বছর কেন আগেও এমন কমিটির গঠনের কথা শোনা যায়নি? এই প্রশ্নের উত্তর রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে। উগ্র হিন্দুত্ববাদের যে ধ্বজা উড়িয়ে দলটি রাজত্ব করছে তার রক্ষার তাগিদই এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফ এর ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত এই কমিটি গঠনের ফলে কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্যে দিয়ে বিজেপি হিন্দু মননে প্রলোভ দিতে চাইছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফ এর ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত এই কমিটি গঠনের ফলে কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্যে দিয়ে বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে চাইছে, আশ্বস্ত করতে চাইছে। এটা করা তাদের কাছে জরুরি ছিল, কারণ পূর্ব ভারতে তাদের দল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হেসা বলে বিবৃতি দিয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও হিন্দুত্ববাদী মূল ভোট ব্যাংককে এভাবে আশ্বস্ত করতে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু সেটা হয়তো পর্যাপ্ত ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো শুভকামনা জানানোর বার্তায় মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। এর আগে অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি হিন্দু স্বার্থ রক্ষায় বাংলাদেশের মুসলমান সমাজের এগিয়ে আসা হিন্দু পরিবার ও উপাসনালয় পাহারা দেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছিল। ভারতের শশী থারুর, জয়রাম রমেশ সহ বহু রাজনৈতিক নেতা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এই উদ্যোগের প্রশংসা করেছেন। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের উদ্যোগ বুঝিয়ে দিচ্ছে বিজেপি বেজায় অস্বস্তিতে রয়েছে। বিজেপির অস্বস্তির অবশ্য অন্য কারণ রয়েছে। প্রধান কারণ সংসদে একার সংখ্যাগরিষ্ঠতা না থাকা, শরিকি নির্ভরতায় সরকার চালানো। নির্ভরশীল হলেও সরকার যে দুর্বল নয়, শুরু থেকেই বিজেপির নেতৃত্ব তার প্রমাণ রাখতে চেয়েছে, বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে 10 বছর যেই প্রতাপ ও প্রতিপত্তিতে তারা সরকার চালিয়েছে তা থেকে বিচ্যুত হবে না, সেই দাপট চালিয়ে যাবে। তার প্রমাণ দিতে তারা সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজেদের কাছে রেখেছে। শীর্ষ নেতারা যেই দপ্তরের দায়িত্বে ছিলেন সেগুলো তাদের হাতেই রাখা হয়েছে। এমনকি লোকসভা ও রাজ্যসভার 2 অধ্যক্ষকেও তারা বদলি করেনি। বর্ষাকালীন অধিবেশন শেষ হয়ে গেলেও এখনও লোকসভার ডেপুটি স্পিকার পদে নির্বাচনের সিদ্ধান্ত নেয়নি। 5 বছরের বেশি এই পদ শূন্য। সংসদের কক্ষে বিরোধীদের সঙ্গে আগে যে ব্যবহার করা হয়েছে এখনও তেমনই চলছে। কিন্তু তবু বিজেপি স্বস্তিতে থাকতে পারছে না বলেই 3য় দফার রাজত্বের শুরুতেই বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল যুগ্ম সংসদীয় কমিটির বিবেচনার জন্য পাঠানো হলো। গত 10 বছরে জাতীয় নগরপঞ্জি ও তথ্য সুরক্ষা বিল দুটি ছাড়া একটি বিলও বিজেপি যুগ্ম সংসদীয় কমিটির কাছে পাঠায়নি। এবার করলো, যেহেতু শরিক দলের মধ্যেই এই নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদের সম্মিলিত বিরোধী শক্তির প্রতিরোধের মুখে বিজেপির অস্বস্তি আরও প্রকট হয়ে উঠেছে।
সংসদ পরিচালনার ক্ষেত্রে তারা দৃশ্যত বিব্রত। লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আগের মতো এবারও পর্যাপ্ত সুযোগ দিচ্ছেন না বলে বিরোধীদের অভিযোগ। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সভার অধিকার ভঙ্গের অভিযোগ জানানো হয়, কিন্তু বর্ষাকালীন অধিবেশন শেষ হয়ে গেলেও লোকসভার স্পিকার ও সে বিষয়ে মতামত জানাননি। অথচ গত লোকসভায় কংগ্রেসের রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসের মহামৈত্রের সংসদ সদস্য পদ খারিজ করতে তিনি দেরি করেননি। বিরোধী নেতা রাহুল গান্ধী বরাবরই তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন। তাদের বক্তব্য সভার কার্যবিবরণী থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ এনেছেন, বলতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। নতুন সংসদের 2 অধিবেশন হয়ে গেলেও অথচ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য একটিও মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে বিরোধী জোট ইন্ডিয়া যেভাবে সংসদের অভ্যন্তরে ও বাইরে সরব, তা বিজেপির অস্বস্তি আরও বাড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।